আমেরিকা ইরান শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানে কঠোর নিরাপত্তা, সাফল্য নিয়ে নানা সংশয়। ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। যুদ্ধবিরতি চললেও হরমুজ নিয়ে ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি বার্তা। যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েলের সাথে আলোচনায় বসবে লেবানন। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চায়নার। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প স্টারমার ফোনালাপ, শান্তি ফেরাতে মধ্যপ্রাচ্য সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে শনিবার পাকিস্তানে আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা ও ইরান। এই বৈঠক ঘিরে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা বিশ্বকে অস্থিতিশীল করে তোলা এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ইসলামাবাদের বৈঠক কতটা সফল হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আমেরিকা ইরানের যুদ্ধবিরতিকে চুক্তিতে পরিণত করার এক অসম্ভব মিশনে এখন পাকিস্তানের দিকে দৃষ্টি পুরো বিশ্বের। শনিবার ইসলামাবাদে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমেরিকা বৈঠকে বসছে ইরানের সাথে। তেহরানকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সাবেক আইআরজিসি কমান্ডার ও দেশটির কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। হাই প্রোফাইল এই বৈঠককে ঘিরে প্রায় লকডাউন এখন পাকিস্তানের ইসলামাবাদ শহর। সিল করে দেওয়া হয়েছে সড়ক মহাসড়ক। গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। হোটেলগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে অন্যান্য অতিথিদের। শহরটির সেরেনা হোটেলে দুই দেশের প্রতিনিধিরা অবস্থান করবেন বলে জানা গেছে। স্পর্শকাতর এই বৈঠকে নিরাপত্তার কোনো ত্রুটি রাখতে চায় না সন্ত্রাসী হামলায় জর্জরিত দেশটি। এদিকে মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকা ইরানের ওপর পাকিস্তানের প্রভাব নিয়ে বাড়ছে শঙ্কা। সাম্প্রতিক সময়ে আমেরিকার মিত্রতে পরিণত হওয়া শেহবাজ শরীফ সরকারের সুসম্পর্ক রয়েছে প্রতিবেশী ইরানের সাথেও। তবে বোঝাপড়া ও যুদ্ধবন্ধের দেন দরবারে ইসলামাবাদের দরকার হবে তুরুপের তাস। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকাকে সমর্থন দিচ্ছে তুর্কি ও চায়নার মতো দুই শক্তি। শি জিনপিংয়ের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এরই মধ্যে জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘিরে ইসরায়েল, রাশিয়া, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ২৬ বার ফোনালাপ করেছেন তিনি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নাম এলেও পর্দার পেছনে বোঝাপড়ায় বেইজিংয়ের প্রভাব জোরালো। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তান নিজের উত্থানকে শক্তিশালী করার সব চেষ্টাই চালাবে শনিবারের বৈঠকে। তবে কোনো ধরনের ব্যর্থতা দেশটির প্রভাব ও অবস্থানকে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আবারও সাধারণের কাতারে নামিয়ে আনতে পারে। বহুল প্রতীক্ষিত এই বৈঠক ঘিরে অবশ্য অনিশ্চয়তা এখনও কাটছে না। নিরাপত্তার কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এতে অংশ নেবেন না বলে গুঞ্জন উঠছে। আবার লেবাননে হামলার জেরে আমেরিকাকে আব্বাস আরাকচি ও গালিবাফের হুমকির পর ইরান আলোচনা স্থগিত করতে পারে, এমনটাও বলছে বেশ কিছু গণমাধ্যম। ইরান আমেরিকার সম্পর্কে চূড়ান্ত অবিশ্বাস ও নিজ নিজ অটল অবস্থানের কারণে বৈঠকের ফল ঘিরেও রয়েছে শঙ্কা। তবে স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের সাথে জেডি ভ্যান্সের যোগ হওয়া এই আলোচনাকে ভিন্ন মাত্রা দিচ্ছে বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই উত্তাপ ও উত্তেজনার পারদ বাড়ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার সাথে শান্তি আলোচনায় যোগ দিতে এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে লেবানন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলেই দেশটি ইসরায়েলের সাথে আলোচনায় অংশ নেবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানে মুখোমুখি বসতে যাচ্ছে ইরান এবং আমেরিকা। এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। শুক্রবার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আমেরিকার প্রতিনিধিদের সাথে আলোচনা করতেই তারা ইসলামাবাদে পৌঁছেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।
এদিকে আলোচনার জন্য ইসলামাবাদে রওনা দিয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিমানে ওঠার আগে ইরানকে সতর্ক করেন এই আলোচনা নিয়ে যাতে তারা টালবাহানা না করে। ভ্যান্সের সাথে ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের। পাকিস্তানে আমেরিকা এবং ইরানি প্রতিনিধি দলের মধ্যে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনার মূল বিষয়গুলো হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া। অন্যদিকে তেহরান 10 দফা পরিকল্পনা দিয়েছে, যেখানে তারা প্রণালীর উপর নিয়ন্ত্রণ, এর মধ্য দিয়ে যাওয়া জাহাজের উপর টোল আরোপ, সব আঞ্চলিক সামরিক অভিযান বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছে। আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলছে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবাননের মধ্যে আলোচনা হবে। 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারে এমন শঙ্কার মধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমেরিকাকে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে, সেই সাথে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানিয়েছে লেবাননের এক কর্মকর্তা। যদিও ইসরায়েল এ শর্ত না মানায় নতুন করে সংঘাত নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে প্রাণঘাতী এবং ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানে আমেরিকার সাথে কোনো শান্তি আলোচনায় ইরান অংশ নেবে না বলে জানিয়েছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এ নিয়ে শোরগোল আর তেল আবিবের প্রতিবাদের পর শেষ পর্যন্ত তা সরিয়ে নিয়েছেন তিনি। আমেরিকা ইরানের যুদ্ধবন্ধের আলোচনাকে ঘিরে পুরো বিশ্বের নজর এখন পাকিস্তানের দিকে। এর মধ্যেই বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। আমেরিকা ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলেও লেবাননে ইসরায়েলের বিধ্বংসী হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সামাজিক মাধ্যমে পোস্টে খাজা আসিফ লেখেন, প্রথমে গাজা, পরে ইরান, আর এখন লেবানন। ইসরায়েলের হাতে নিরীহ মানুষেরা খুন হচ্ছেন। একই সঙ্গে ইসরায়েলকে তোপ দেগে তিনি লেখেন, আমার প্রার্থনা এই যে প্যালেস্টাইনের ভূমিতে ইউরোপিয়ান ইহুদিদের জন্য যারা ক্যান্সারের মতো এই দেশটিকে তৈরি করেছিলেন তারা যেন নরকে গিয়ে দগ্ধ হয়ে মরেন। ইসরায়েলকে শয়তান এবং মানবতার শত্রু বলেও উল্লেখ করেন তিনি। এই পোস্টের পরই নেতানিয়াহুর দপ্তর বিবৃতি দিয়ে জানায়, যে দেশ দাবি করছে যে তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী, সেই দেশের সরকারের এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না। খাজা আসিফের এই মন্তব্যের সমালোচনা করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারো। এক্স পোস্টে তিনি বলেন, যে সমস্ত সন্ত্রাসবাদী ইসরায়েলের ধ্বংস চায় আমরা তাদের বিরুদ্ধে লড়তে জানি। শোরগোলের এই পোস্টটি অবশ্য পরে মুছে দেয়া হয়। ইসলামাবাদের সাথে তেল আবিবের কূটনৈতিক সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে তেল আবিব যে ইসলামাবাদকে বিশ্বাস করে না, একাধিকবার তার ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু সরকার। ইসলামাবাদকে নির্ভরযোগ্য মনে করেন না বলে জানান ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ইরানের উত্তেজনা কমছে না। সমুদ্র পথ দিয়ে তেলবাহী জাহাজগুলোর কাছ থেকে ইরানের শুল্ক আদায়ের তথ্য নিয়ে সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে হরমুজ ব্যবস্থাপনাকে নতুন ধাপে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। হরমুজ নিয়ে ইরান অত্যন্ত দুর্বলতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রণালীটি দিয়ে যুদ্ধবিরতির চুক্তিতে এমন কোনো কথা ছিল না বলেও দাবি করছেন তিনি। হরমুজে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায় করা নিয়েও ইরানকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের অস্তিত্ব থাকুক বা না থাকুক, হরমুজ দিয়ে তেল পরিবহন অব্যাহত থাকবে। আর ট্রাম্পের একের পর এক এমন সব দাবি চলমান যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতি সামনে নিয়ে আসছে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির 3য় দিনেও কঠোর নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞায় প্রায় অচল হরমুজ। রুশ গণমাধ্যমগুলো বলছে, 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি পর্বে দিনে 15টির বেশি জাহাজ এই জলপথ দিয়ে পাড়ি দিতে দেবে না ইরান। বৃহস্পতিবার স্বাভাবিক সক্ষমতার মাত্র 10% কম জাহাজ রুটটি অতিক্রম করেছে। মাইন এড়িয়ে জলপথটি পাড়ি দিতে নতুন রুট নির্ধারণের পাশাপাশি সমন্বয়ের নির্দেশনা দিয়েছে আইআরজিসি। অস্বস্তিকর যুদ্ধবিরতিতে জাহাজ চলাচলের সতর্কতা বজায় রেখেছে শিপিং কোম্পানিগুলো।
চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে হরমুজের দুই পাশে থাকা 2000-এর বেশি জাহাজের জট খুলবে না বলেও সতর্ক করছে পর্যবেক্ষক সংস্থাগুলো। গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে, হরমুজ অতিক্রম করতে চাওয়া জাহাজগুলোর কাছ থেকে দেশের মালিকানা ভেদে $2 মিলিয়ন পর্যন্ত শুল্ক আদায়ের পরিকল্পনা করছে তেহরান। এরই মধ্যে ইউয়ান ও ক্রিপ্টোকারেন্সিতে সেই ফি আদায় শুরু হয়েছে বলেও দাবি তাদের, যদিও আনুষ্ঠানিকভাবে তেহরান এই নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো হরমুজের শুল্ক পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। আন্তর্জাতিক জলসীমায় এমন কোনো নিয়ম কেউ চাইলেও নির্ধারণ করতে পারবে না বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুদ্ধে ইরান চূড়ান্ত বিজয় অর্জন করেছে জানিয়ে হরমুজ ব্যবস্থাপনাকে নতুন ধাপে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। দেশে প্রতিটি আঘাতের জন্য আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়েরও ঘোষণা দিয়েছেন এই নেতা। বিশ্লেষকরা বলছেন, অস্তিত্ব রক্ষার লড়াই শেষে এখন কৌশলগত সুবিধা ব্যবহারের ধাপে প্রবেশ করেছে তেহরান। নতুন পরিস্থিতি থেকে যুদ্ধের ফল ও হরমুজ সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্ব আধিপত্যে নিজেদের নাম লিখাতে চাইছে তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীতে টোল আদায়ের কথা জানিয়েছে ইরান, কিন্তু কি উপায়ে ও কি পরিমাণ অর্থ আদায় করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এই বিষয়ে নতুন ধারার 2টি প্রস্তাব দিয়েছেন চায়নার বিশেষজ্ঞরা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, টোল আদায়ে যৌথ উদ্যোগের কথা ভাবছে আমেরিকা। হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় নিয়ে রয়েছে নানা আলোচনা। এবার টোল আদায়ে 2টি পদ্ধতি প্রস্তাব করেছে চায়না। এর মধ্যে একটি হলো পেগিং ফি। এই পদ্ধতিতে কোনো কিছুর দামের সঙ্গে ফি বেঁধে দেয়া হবে, অর্থাৎ যদি তেলের দাম বাড়ে তবে ফি বাড়বে। আরেকটি হলো চায়নার ডিজিটাল টোকেন, যা ব্যবহার করে লেনদেনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চায়নার রেনমিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক ওয়াং ওয়েই বলেন, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুটে টোল আরোপ করা হলে তা নিষ্পত্তির পদ্ধতি নতুন ধারার হতে পারে। তবে অন্য পর্যবেক্ষকরা এই বিষয়ে সতর্ক করেছেন, বলেছেন দীর্ঘমেয়াদী যৌথ ব্যবস্থাপনার পরিবর্তে যুদ্ধকালীন অস্থায়ী ও ভিন্নধর্মী একটি ব্যবস্থা হিসেবে কাজ করা যেতে পারে। এর আগে এবিসি নিউজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ সময় হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় ট্রাম্প সমর্থন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকা এটিকে যৌথ উদ্যোগ হিসেবে করার কথা ভাবছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবানন জুড়ে চলমান সামরিক অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছে চায়না। শুক্রবার বেইজিং এক সংবাদ সম্মেলনে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং। The US has overstretched the concept of national security. যুদ্ধবিরতির এই ব্যবস্থা এমন হওয়া উচিত যা এই অঞ্চলের যুদ্ধের আগুন নেভাতে এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধানের আহ্বান জানাচ্ছি। আপনারা শান্ত থাকুন, সংযম প্রদর্শন করুন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করুন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আমেরিকা ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। লেবানন সীমান্তে সংঘাত এবং সামরিক তৎপরতা অব্যাহত থাকা ওই অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। তাই আমি মনে করি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংঘাত নয়, বরং আলোচনার টেবিলেই সমাধান খুঁজতে হবে। Reflect on and correct its mistakes. মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর পশ্চিমা সামরিক জোট নেটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেছেন, ইউরোপের নিরাপত্তার স্বার্থে নেটোর কোনো বিকল্প নেই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্প প্রশাসন ও ইরানের সাথে নতুন করে আলোচনার বার্তা দিয়েছেন তিনি। Ich will keine Spaltung der NATO. আমরা চাই না, অন্তত আমি ব্যক্তিগতভাবে চাই না যে নেটো ভেঙে যাক, কারণ নেটোই আমাদের নিরাপত্তার গ্যারান্টি। তাই মাথা ঠান্ডা রেখে আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিলে এই জোটকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।
এর উপরই আমাদের ও বিশ্বের অর্থনীতি টিকে আছে। জার্মানি সবসময় কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন দেবে এবং প্রয়োজনে বড় দায়িত্ব নিতেও আমরা প্রস্তুত। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি, তাকে আমি গুরুত্বের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। তাকে আমি আশ্বস্ত করেছি যে শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জার্মানি সরাসরি ভূমিকা রাখবে। একই সাথে দীর্ঘ নীরবতা কাটিয়ে আমরা এখন ইরানের সাথেও নতুন করে কথা বলছি। তবে অবশ্যই আমরা আমেরিকা ও ইউরোপের বন্ধুদের সাথে আলোচনা করেই এই কাজ করছি। ইরানের ব্যাপারে ট্রাম্পের কড়া বক্তব্যকে আমি তার কৌশলের অংশ হিসেবেই দেখি। আমি বিশ্বাস করি না তিনি সত্যিই ইরানকে ধ্বংস করতে চেয়েছিলেন। তবে তার এই কৌশলের কারণেই আপাতত পাল্টাপাল্টি হুমকি আর উত্তেজনা বন্ধ হয়েছে। wird die Bundesregierung den diplomatischen Prozess ইরান সফর করছেন জাতিসংঘ মহাসচিবের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টেফান ডুজারিক। তিনি জানান, দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি চলমান পরিস্থিতিতে জাতিসংঘের গঠনমূলক ভূমিকা নিয়ে তেহরানের সাথে আলোচনা চলছে। লেবাননে ইসরায়েলের আগ্রাসনের ফলে যুদ্ধবিরতি হুমকিতে পড়েছে বলে মন্তব্য করেন স্টেফান ডুজারিক। জাতিসংঘ মহাসচিবের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জন আর্নো তেহরানে অবস্থান করছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইরানের রেড ক্রিসেন্টের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন। সাম্প্রতিক হামলায় কিছু বেসামরিক স্থানও তিনি পরিদর্শন করেছেন। এসব বৈঠকে তিনি ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিভিন্ন মতামত শুনেছেন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টার জন্য মহাসচিবের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘ কিভাবে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে পারে সে বিষয়ে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। মহাসচিবের নির্দেশনায় জোয়ার্নো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর চালিয়ে যাবেন, যার লক্ষ্য এই সংঘাতের একটি দীর্ঘস্থায়ী ও সমন্বিত সমাধান খুঁজে পাওয়া। জাতিসংঘ মহাসচিব লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। ইরান ও আমেরিকার ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে চলমান সামরিক অভিযান সেই যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ঝটিকা সফর করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সৌদি আরব, বাহরাইন ও আরব আমিরাত সফর শেষে শুক্রবার কাতারের রাজধানী দোহায় পৌঁছান তিনি। এই সফরে আঞ্চলিক নেতাদের সাথে বৈঠক এবং ব্রিটিশ সেনাদের সাথে সাক্ষাৎ করেন স্টারমার। হরমুজ প্রণালী খুলতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের 40 দিনের সংঘাত আপাতত বন্ধ রয়েছে। তবে স্থায়ী সংঘাত বন্ধে চলছে কূটনৈতিক দৌড়ঝাঁপ। 2 দিন আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপসাগরীয় অঞ্চল সফরে জেদ্দায় পৌঁছান। এ সময় ব্রিটিশ সেনাদের সাথে সাক্ষাৎ করেন স্টারমার। ভঙ্গুর যুদ্ধবিরতি জোরদার এবং স্থিতিশীলতা ফেরাতে আঞ্চলিক নেতাদের সাথে আলোচনায় অংশ নেন তিনি। চলমান সফরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথেও বৈঠক করেন তিনি। স্টারমার জোর দিয়েছেন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি টেকসই এবং স্থায়ী চুক্তিতে রূপান্তর করতে। চলমান যুদ্ধবিরতি নড়বড়ে, তবে এই সংঘাত থামাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছি, এটা নিশ্চিত করা যে এই যুদ্ধবিরতি যেন একটি স্থায়ী যুদ্ধবিরতি হয় এবং হরমুজ প্রণালী যেন উন্মুক্ত থাকে। যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত ভঙ্গুর এবং এটিকে স্থায়ী করতে অনেক কাজ বাকি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে ট্রাম্পের সাথেও টেলিফোনে আলোচনা করেছেন কিয়ার স্টারমার। যুদ্ধবিরতি কিভাবে টিকিয়ে রাখা হয় তা নিয়ে ট্রাম্পের সাথে আমার আলোচনা হয়েছে। আলোচনার বেশিরভাগ সময় প্রণালীর মধ্য দিয়ে নৌ চলাচল চালু রাখার জন্য প্রয়োজনীয় বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কথা বলেছি। ডাউনিং স্ট্রিটের মতে এই কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার অংশ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ব্রিটেনের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে চান স্টারমার। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর এই যুদ্ধকে বড় ধরনের সামরিক বিজয়ের দাবি করলেও ওয়াশিংটনেই এর সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা অথবা দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তনের যে লক্ষ্য ট্রাম্প নির্ধারণ করেছিলেন তা আদৌ অর্জিত হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ইরান যুদ্ধ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পেন্টাগনের প্রেস ব্রিফিংগুলো বেশ আলোচিত হয়েছে। প্রথাগত ব্রিফিংয়ের বাইরে গিয়ে অনেকটা নাটকীয়ভাবে এক একটা ব্রিফিং পরিচালনা করেছেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, ইরান যুদ্ধে আমেরিকা বিশাল এক সামরিক বিজয় পেয়েছে। আকাশপথে হামলা চালিয়ে একের পর এক ধ্বংসযজ্ঞ চালানোর খবর বুক ফুলিয়ে প্রচার করেছে পেন্টাগন। কিন্তু প্রচারণার এই চাকচিক্য সরালে যুদ্ধের আসল চেহারাটা ভিন্নভাবে ফুটে ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ করে দেয়া। তিনি দাবি করেছিলেন আমেরিকার বোমা হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মাটির সাথে মিশে গেছে। কিন্তু পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। যুদ্ধবিরতির পর দেখা যাচ্ছে ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংসস্তূপের নিচে এখনও নিরাপদেই আছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলা ইরানকে উল্টো পারমাণবিক অস্ত্র বানাতে আরও বেশি সক্রিয় করে তুলতে পারে। ট্রাম্পের অন্যতম লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। তবে শীর্ষ নেতাদের হত্যা করা হলেও মাঠ পর্যায়ে এর প্রভাব লক্ষ্য করা যায়নি। আয়াতুল্লাহ খামেনির জায়গায় তার ছেলে মোস্তফা এখন ক্ষমতার কেন্দ্রে, অর্থাৎ তেহরানের শাসন কাঠামোর বড় কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে পেন্টাগন ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংসের দাবি করলেও এর সপক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই যুদ্ধের আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। প্রতিদিন গড়ে $100 কোটি বেশি ব্যয় করতে হয়েছে ওয়াশিংটনকে। প্রাণ হারিয়েছেন 13 আমেরিকার সেনা, আহত হয়েছে কয়েকশো। এসব নিয়ে দেশের ভেতরই চাপের মুখে আছেন ট্রাম্প। তার দলের অনেক প্রভাবশালী নেতাও এখন তার বিরুদ্ধে কথা বলছেন। এমনকি ট্রাম্পের একসময়ের কট্টর সমর্থক মার্জরি টেলর গ্রিন এই যুদ্ধকে অশুভ আখ্যা দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেলের দাম বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষের মনেও ক্ষোভ বাড়ছে, যার প্রভাব পড়তে পারে সামনের নির্বাচনে। আন্তর্জাতিক অঙ্গনেও মিত্রদের সাথে দূরত্ব বাড়ছে ওয়াশিংটনের। ট্রাম্পের হুটহাট সিদ্ধান্তের কারণে ইউরোপের দেশগুলো এখন আমেরিকার ওপর ভরসা কমিয়ে বিকল্প খুঁজছে। আপাতত এটুকুই বলা যায়, সামরিক শক্তি দেখালেও আসলে রাজনৈতিক লক্ষ্য অর্জনে ট্রাম্প কতটা সফল হলেন তা নিয়ে আমেরিকাতেই বড় প্রশ্ন রয়ে গেছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা ভূরাজনৈতিক সমীকরণ। এই সমঝোতায় আসলে কার জয় হলো তা নিয়ে বিতর্কের মাঝেই একটি নাম বেশ জোরালোভাবে উঠে আসছে, তা হলো চায়না। প্রশ্ন উঠেছে, বেইজিং কি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির গতিপথ পাল্টে দিয়েছে, নাকি এটা নিছকই একটি সুবিধাজনক কূটনৈতিক অবস্থান পাওয়ার চেষ্টা? আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি হতে না হতেই এর কৃতিত্ব নিতে শুরু করেছে চায়না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন তার বিশ্বাস চায়নাই ইরানকে এই চুক্তিতে রাজি করিয়েছে। যুদ্ধবিরতির শেষ মুহূর্তের আলোচনায় বেইজিং আর ইসলামাবাদের সক্রিয় ভূমিকা এখন বিশ্ব রাজনীতির টক অফ দ্য টাউন। চায়নার সংবাদ মাধ্যমগুলো বেইজিংকে একটি পরিপক্ক শক্তি হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, পাকিস্তান ও চায়নার দেয়া 5 দফা পরিকল্পনাই এই চুক্তির ভিত্তি হিসেবে কাজ করেছে। যদিও চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্রেডিট নেয়ার ব্যাপারে বেশ সাবধানে কথা বলছে। তারা শুধু জানাচ্ছে পরিস্থিতি শান্ত করতে চায়না শুরু থেকেই কাজ করে গেছে। তবে এই জয়ের ভেতরে অন্য এক সমীকরণ দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইরান যে 10টি শর্তে রাজি হয়েছে তার সবকয়টিই ছিল তাদের পুরনো দাবি। অর্থাৎ আমেরিকা পিছু হটে সব দাবি মেনে নেয় ইরানকে রাজি করানো চায়নার জন্য ছিল খোলা দরজায় ধাক্কা দেওয়ার মতো সহজ। চায়না কেন এই ঝামেলা মেটাতে এত আগ্রহী ছিল তার পেছনে রয়েছে তেলের হিসাব। ইরান থেকে সবচেয়ে বেশি তেল কেনে চায়না। যুদ্ধ চললে তেলের দাম বাড়ত, যা বেইজিংয়ের রপ্তানিমুখী অর্থনীতির জন্য হতো বড় হুমকি। অর্থাৎ বিশ্ব শান্তির চেয়েও নিজেদের তেলের বাজার বাঁচানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। এর আগে সৌদি আরব ও ইরানের মধ্যে সমঝোতা করিয়ে চায়না বেশ সুনাম কুড়িয়েছিল। তবে প্রশ্ন হলো, চুক্তি ভাঙলে চায়না কি তা ঠেকাতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, শান্তি টিকিয়ে রাখার মতো সামরিক বা রাজনৈতিক সক্ষমতা বেইজিংয়ের এখনও খুব একটা নেই। এমনকি চুক্তি মানা হচ্ছে কিনা তা যাচাই করার মতো সামর্থ্য তাদের সীমিত। সব মিলিয়ে এই যুদ্ধবিরতির মাধ্যমে চায়না নিজেকে বড় শক্তি হিসেবে প্রমাণের সুযোগ পেয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভঙ্গুর শান্তি শেষ পর্যন্ত কতদিন টিকে সেটি এখন দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিতে। এশিয়ান উন্নয়ন ব্যাংক ADB তাদের সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, সংকটের কারণে এই অঞ্চলের দেশগুলোতে জিনিসের দাম বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়াকে বড় ঝুঁকি হিসেবেই দেখছে সংস্থাটি।
এশিয়ান উন্নয়ন ব্যাংক তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্য সংকটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার উন্নয়নশীল 43টি দেশের ওপর। বাণিজ্য এবং জ্বালানি বাজারের বর্তমান অস্থিরতা এ অঞ্চলের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 2025 সালে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 5.4%, যা একটি শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে। তবে 10 মার্চের পর পরিস্থিতি দ্রুত বদলে গেছে। আমাদের প্রাথমিক হিসাবে সংঘাত 1 মাস স্থায়ী হওয়ার কথা থাকলেও এখন তা দীর্ঘ হওয়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। এর ফলে 2026 ও 2027 সালে প্রবৃদ্ধি 5.1% আটকে থাকতে পারে। এডিবির বিশ্লেষণ বলছে, বর্তমানে এই সংঘাত যদি সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হয় তবে প্রবৃদ্ধি কমে 4.7% নামতে পারে। একই সময়ে মুদ্রাস্ফীতির হার বেড়ে 5.6% পৌঁছানোর আশঙ্কা রয়েছে। মূলত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত বর্তমানে 6ষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। সম্প্রতি ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও তা অত্যন্ত ভঙ্গুর। যদি জ্বালানি বাজারের এই অস্থিরতা আগামী বছরের শুরু পর্যন্ত বজায় থাকে তবে এ অঞ্চলের প্রবৃদ্ধি 1.3% পর্যন্ত হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি বাড়বে আরও 3.2%। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী সাময়িকভাবে সচল হওয়া এবং যুদ্ধবিরতির ফলে তেলের সরবরাহ কিছুটা বাড়লেও এখনও আশঙ্কা কাটেনি। এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা চলমান এই সংকটকে এশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য একটি বড় পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্বল্পমেয়াদে আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং দীর্ঘমেয়াদে বিকল্প জ্বালানির উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে এডিবি। মূলত মধ্যপ্রাচ্যের সংঘাত কতদিন স্থায়ী হবে তার উপরে নির্ভর করছে এশিয়ার অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময় আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।